ছাড়ো ডাক হে রুদ্র বৈশাখ, ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা, জাগে উঠি বাহিরিব দ্বারে, চেয়ে রব প্রাণী শূন্য দগ্ধ তৃণ দিগন্তের পারে, নিস্তব্ধ নির্বাক। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বৈশাখ কবিতায় জীবনের এক অতল স্পর্শতাত্ত্বিক সত্যকে মহাকাল রুদ্রের প্রতীকে উদ্ঘাটন করতে চেয়েছেন। দর্শক সবাইকে বাংলা নতুন বর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রামের বিশেষ এই পর্ব। আজ আমাদের সাথে এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট নির্মাতা, লেখক, চিত্রশিল্পী, সঙ্গীত পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল, এবং আছেন সময়ের অত্যন্ত জনপ্রিয় অভিনয়শিল্পী খায়রুল বাশার, এবং আছেন আমাদের তরুণ অভিনয়শিল্পী এবং শিক্ষানবিশ নির্মাতা সুমাইয়া খুশি। আপনাদের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। জি, নববর্ষ। আমি প্রথমেই মাসুদ হাসান উজ্জ্বলের কাছে আসতে চাই যে পহেলা বৈশাখ আপনার শৈশব কৈশোরে কেমন দেখেছেন আর এখন কেমন দেখছেন? যতদূর মনে পড়ে শৈশবে ওই অর্থে পয়লা বৈশাখ আসলে দেখিনি। আচ্ছা, কৈশোরে যে খুব একটা দেখেছি তাও না। আমার পয়লা বৈশাখ দেখা যখন আমি ঢাকা চারুকলায় পড়ি তখন থেকে। তার আগে আসলে আমি তো খুলনায় ছিলাম, ওখানে হ্যাঁ আমাদের বাড়িতে একটু আয়োজন করা হতো, কিন্তু জাতীয় পর্যায়ে জেলা পর্যায়ে খুব আহামরি আয়োজন হতো না। আমরা ছোট ছিলাম, আয়োজন হলে অদূর আমাদের যাওয়া হতো না। ফলে আমার বৈশাখ দেখা হচ্ছে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়ি তখন থেকে। প্রাসঙ্গিকভাবে একটি কথা, মানে আমাদের যেহেতু এটা এখন কি বলবো যে এক ধরনের আলোচনা আমাদের শুরু হয়েছে যে আনন্দ শোভাযাত্রা একসময় মঙ্গল শোভাযাত্রা মানে হয়ে গেল, আবার এবছর সেটা আগের জায়গায় ফিরে গেল। তো এই যে ছাত্র, শিক্ষক, সুধীমহল, রাষ্ট্রযন্ত্র সবাই কেন এই শোভাযাত্রা নিয়ে এত দ্বিধাবিভক্ত, আপনার কি মনে হয়? আমার সবসময় মনে হয়েছে যে জাতিগতভাবে আমরা দ্বিধা বিভক্তি আমাদের নতুন কিছু নয়, যেটা ইংরেজরা অনেক আগে দেখেছিল। এবং আমাদের যে রাজনৈতিক পদ্ধতি সেটা আসলে ওর প্রশিক্ষণটা এসেছে এই ইংরেজদের কাছ থেকে। তারা ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাস করত, সেটা শিখেই এখন এসেছে। সুতরাং সবখানে দেখবেন যে রাজনীতি মানে একটা বিভক্তি, বিশেষ করে দেশে। হ্যাঁ, আমরা একতাবদ্ধ হতে পারি না, এটা কখনোই ছিল না। মানে এই ভারতীয় উপমহাদেশের মাটিটাই সম্ভবত এরকম, তারা কখনো মতৈক্যে পৌঁছাতে পারে না। সুতরাং দরকার হোক আর না হোক সবসময় মতদ্বৈততা এবং দ্বিধা বিভক্তি থাকে আমাদের এই মাটিতে। নিশ্চয়ই। তো খায়রুল বাশার, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন নাট্যতত্ত্বে, সঙ্গীত বিভাগ থেকে। জি, তো সেখানে এই শোভাযাত্রা নিয়ে মানে বর্তমান যে শোভাযাত্রার যে কালচার বা আনন্দ, আমরা একবার বলছি মঙ্গল যাত্রা, আবার বলছি শোভাযাত্রা, এই মানে আনন্দ শোভাযাত্রা, এটা নিয়ে আপনার অনুভূতির জায়গাটা কেমন আসলে? না, একবার বলছি এটা, আরেকবার বলছি এটা না, এবার তো ফিক্সড হয়ে গেল যে আনন্দ শোভাযাত্রা হিসেবে। হ্যাঁ, কিন্তু একসময় এটা মঙ্গল শোভাযাত্রা ছিল, মঙ্গল শোভাযাত্রা হিসেবে ছিল। এবং আমার কাছে মনে হয় মঙ্গল শোভাযাত্রা যেটা ছিল সেটার সাথে আমি অভ্যস্ত বেশি। কারণ আমি ক্যাম্পাসে যাওয়ার পরই আসলে এই যে পহেলা বৈশাখ বিশালভাবে উদযাপন হয়, সেটা প্রথম দেখা। মঙ্গল শোভাযাত্রাটাকে এইভাবেই আমরা বিলিভ করি যে প্রকৃতি যখন এই সময়ে খুব নতুনভাবে সাজে, আমরাও যেন আমাদের জীবন কিরকম সুন্দরভাবে সাজাই, প্রকৃতির সাথে নিজেদের নতুন সতেজ করে তুলি, হ্যাঁ, এবং নির্মল থাকি, এই ধরনের একটা আমেজ থেকে বা এই ধরনের একটা চিন্তা থেকে আমাদের পয়লা বৈশাখকে খুব সুন্দরভাবে উদযাপন করা হয়। তো আমার কাছে ব্যাপারটা এরকমই। এখন এটা আনন্দ শোভাযাত্রা, আনন্দটা আমার কাছে মনে হয় যে আমরা ঈদ আনন্দ বলি, ঈদ মানে আনন্দ, সো ওইটা একরকম। আমার কাছে এটা মঙ্গল শোভাযাত্রা এটাই এখনো মনে হয় যে রাইট এবং এটাই প্রাসঙ্গিক। আচ্ছা, যাই। সুমাইয়া খুশি, আপনার শৈশব কেটেছে বগুড়ায়, তো সেখানে বাংলা নববর্ষে কিভাবে উদযাপন হতে দেখেছেন? বাংলা নববর্ষ বলতে আমি তো তখন ছোট, মানে স্কুলে ছিলাম, তো স্কুলে এই সাংস্কৃতিক অনুষ্ঠান বা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এরপরে একটা পহেলা বৈশাখের অনুষ্ঠান হতো। এখানে বাচ্চা কাচ্চা সবাই পার্টিসিপেট করতো, গান বাজনা, নাচ, খেলাধুলা সবকিছু, অ্যান্ড প্রাইজ গিভিং সেরেমনি অবশ্যই, সবকিছু মিলে। অ্যান্ড পরে একটা ছোটখাটো পিকনিকের মতো এরকম একটা বিষয় ছিল আমাদের জন্য পয়লা বৈশাখ বা নববর্ষ। আচ্ছা, কিন্তু ঢাকায় আসার পর এই বছর যদি আমি কথা বলি, আজকে মানে কি করলেন সারাদিন? আজকে সারাদিন ক্যাম্পাসে, মানে আমি তো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি, তো প্রোগ্রামস, কনসার্টস,
আমাদের মঙ্গল যাত্রার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে এটা বাতিল হয়েছে। আচ্ছা, সো এটা আজকে হয় নাই, কিন্তু আমাদের বাঙালি খানা, তারপরে কনসার্টস, গান, তারপরে মেলা সব চলছে, স্টলস বসেছে ছোট ছোট। হ্যাঁ, আপনি বলছিলেন যে আপনি সরাসরি ওখান থেকে এসেছেন। জি জি, আমি ওখান থেকে এসেছি। আচ্ছা, খুবই ভালো। তো আমরা যদি মাসুদ হাসান উজ্জ্বলের কাছে আসতে চাই যে 49 বাতাসের পর বনলতা সেন, মাঝখানে অনেকটা সময় চলে গেল, মানে এই সময় ক্ষেপণটা আসলে কেন? অনেকগুলো কারণ থাকে। এক হচ্ছে যে 49 বাতাস করার পরে আমি তো বসেছিলাম না, আমি প্রস্তুতি নিচ্ছিলাম বনলতা সেনের, এবং জীবন দাসকে নিয়ে একটা কাজ করব, এটা দায়বদ্ধতাটা অনেক বেশি। সুতরাং ওটার রিসার্চ করা, ওটার প্রস্তুতি নেওয়া, তারপরে উপযুক্ত অভিনয় শিল্পী খোঁজা, পুরো প্রক্রিয়াটাই অনেক কঠিন ছিল। তো সেইগুলো করা এবং সবাইকে প্রস্তুত করে নেওয়া ছবিটার জন্য একটা দীর্ঘদিনের আমরা রিহার্সেল করার চেষ্টা করেছি। এটা অনেক বড় একটা পার্ট ছিল, এটার প্রোডাকশন ডিজাইন, আর্ট ডিরেকশন, এসব আমাদের দেশে তো এগুলো অ্যাভেলেবেল না। আমি যে ধরনের ছবি দেখতে চাই সেগুলো ক্রিয়েট করে নেয়, সব কিছু মিলিয়ে সময় লেগেছে। আর এরপরে ছবিটা আসলে রেডি ছিল, দেশে রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার কারণে সব কিছুতে একটা বিশৃঙ্খলা লেগে যাওয়ার কারণে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এখন কি সময় এসছে কিনা এটা রিলিজ দেওয়ার, কিন্তু আমাদের ছবি তৈরি আছে আর কি, রেডি। আর এমনিতে আপনার এই ছবির গল্প নির্মাণ আর শিল্পীরা কারা ছিলেন? আর এটা তো সরকারি অনুদানের ছবি ছিল। হ্যাঁ, সরকারি অনুদানের ছবি ছিল। এখানে যেমন দুজন শিল্পী উপস্থিতি আছে। জি। তো বাসার ও এটা মনে হয় আমরা প্রথম কোথাও বলছি যে ও কবি জীবনানন্দ দাশের চরিত্রটা করেছে। হ্যাঁ, সুতরাং এবং সেখানে আমি তো পরিচালক হিসাবে খুবই দুর্দান্ত কাজ করতে দেখেছি। আর জীবনানন্দ দাশের ব্যক্তি জীবনে অনেক নারীর কথা এসেছে, সেখান থেকে মনিয়া একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র জীবনানন্দ দাশের জীবনে। মনিয়াকে যদিও আমরা খুব মেটাফরিক ওয়েতে প্রেজেন্ট করেছি, জীবনানন্দ দাশের অ্যাঙ্গেল থেকে না আসলে, তো সেই মনিয়াও এখানে আছে, খুশি এটা করেছে। ও আবার আমার কস্টিউম ডিপার্টমেন্টের সহকারীও, তো ডাবল খাটা লেগেছে আর কি এরকম। তারপরে মাসুমা রহমান নাবিলা আছে, সোহেল মন্ডল আছে, নাজিবা বাশার আছে, প্রিয়ন্তী উর্বি আছে, তারপরে রূপন্তী আকিদ আছে, এছাড়া শরীফ সিরাজ আছে, আরো অনেক, মানে অনেক শিল্পী আর কি। আচ্ছা, তার মানে এই ছবি নায়িকাই 6 জন, মানে 6 জন নায়িকা। হ্যাঁ, আর মানে হিরো আমাদের একজন? না, হিরো 2 জন। হিরো 2 জন, আচ্ছা। আসলে আরেকটা চরিত্রর নাম এই মুহূর্তে বলতে চাচ্ছি না, কারণ ও উপস্থিত নেই, এবং ও হচ্ছে সোহেল মন্ডল, এবং ও ওখানে দুর্দান্ত কাজ করেছে। ওরা দুজনই দুর্দান্ত কাজ করেছে। আমি বলবো সোহেল আর বাশারের এক ধরনের প্রতিযোগিতা দেখেছি আমরা, সুস্থ প্রতিযোগিতা এই সিনেমাতে। হ্যাঁ, দুজনই খুব ভালো কাজ করেছে ওখানে। সুপ্রিয় দর্শক, আমাদের এই মুহূর্তে মানিক মে এভিনিউতে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মানিক এবং আছেন স্টাফ করেসপন্ডেন্ট মেজবা হাসান। আমরা সরাসরি সেখানে বৈশাখী উৎসবে ফিরে যাচ্ছি। সেলিম মানিক, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? সেলিম মানিক শুনতে পাচ্ছি। সেলিম মানিক শুনতে পাচ্ছেন? আপনার ওখানকার সর্বশেষ অবস্থা আমাদের একটু জানাবেন। মানিক মিয়া এভিনিউতে, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আজকে কিন্তু সারাদিন বাঙালিয়ানায় নানা উৎসবের মধ্য দিয়ে কিন্তু আজকে দিনটি উদযাপিত হচ্ছে স্টুডিওতে, এবং এনটিভি দর্শকের সবাইকে আমি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তবে আজকে সারাদিনের সবচেয়ে আকর্ষণীয় যে প্রোগ্রামটি সেটি কিন্তু কিছুদিন পরে অনুষ্ঠিত হবে, সেটি হলো মানিক মিয়া এভিনিউতে কিন্তু ড্রোন শোর আয়োজন করা হয়েছে, এবং সেটি 7টার পরেই শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এবং সেই ড্রোন শোর মধ্য দিয়ে কিন্তু বাঙালি ঐতিহ্যের নানা বিষয় কিন্তু উঠে আসবে। এছাড়া জুলাই আগস্টের
যে গণ অভ্যুত্থান সেইখানে যে শহীদদের বিভিন্ন প্রতিকৃতি সেটিও উঠে আসবে বলে আমরা জানতে পেরেছি। তবে এই মুহূর্তে যেটি অনুষ্ঠিত হচ্ছে সেটি হলো সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজনে কিন্তু একটি কনসার্ট আয়োজন করা হয়েছে এবং এইখানে আমরা সারাদিনই কনসার্টটা চলছে, বিশেষ করে 3টার পর কিন্তু কনসার্টটা বেশ জমে উঠেছে। এই মুহূর্তে কয়েক হাজার মানুষ আমি দেখতে পাচ্ছি যে মানিক মে এভিনিউতে এই কনসার্ট উপভোগ করছেন এবং ড্রোন শো, মূলত এখানে ড্রোন শো যে হবে সেটির জন্য কিন্তু সাধারণ মানুষ এখানে এসছেন এবং এই কনসার্টে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত দল এখানে তাদের গান পরিবেশন করছেন এবং জনপ্রিয় যে সঙ্গীত শিল্পী তারাও কিন্তু এখানে গান পরিবেশন করেছেন দুপুরের পর থেকে এবং ড্রোন শো শুরু হওয়ার আগ পর্যন্ত এই কনসার্ট চলতে থাকবে এবং ড্রোন শোর পরেও এই কনসার্ট চলবে বলে আমরা জানতে পেরেছি। এই কনসার্টে অ্যাশেজ জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত দল অ্যাশেজ তার সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া কিছুক্ষণ আগেই একটি গারোদের, আমাদের যে গারো গোষ্ঠী রয়েছেন তাদের কিন্তু জনপ্রিয় একটি ব্যান্ড দল এখানে গান পরিবেশন করেছেন। এছাড়া জনপ্রিয় অনেক সঙ্গীত শিল্পী, বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরাও গান পরিবেশন করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কয়েক হাজার, কম করে হলো 5 থেকে 6 হাজার মানুষ কিন্তু এখানে এই সঙ্গীত উপভোগ করছেন। কিছুক্ষণ আগে পরিবেশন বন্ধ ছিল মাগরিবের নামাজের কারণে, সেটি আবার শুরু হবে বলে আমরা দেখতে পাচ্ছি, সেই আয়োজন চলছে। এবং ড্রোন শোর যে কথা যেটা বলছিলাম সেটি কিন্তু 7টার পরে শুরু হবে এবং এই ড্রোন শোতে কী কী পরিবেশন হবে সেই বিষয়গুলো আমরা কিছুটা জানতে পেরেছি। বিশেষ করে আমরা যেটি জানানো হয়েছে পক্ষ থেকে যে এখানে জুলাই আন্দোলনের যে আমাদের প্রাণভূমরা শহীদদের আসলে প্রতিকৃতি সেগুলো তুলে ধরা হবে। বিশেষ করে শহীদ আবু সাইদ যে হাত প্রসারিত করে, লাঠি হাতে যে পুলিশের গুলির মুখে হাত প্রসারিত করে দাঁড়িয়েছেন সেই ছবি প্রদর্শন করা হবে। এছাড়া পানি লাগবে পানি, যে মুগ্ধ শহীদ মুগ্ধ যে পানি লাগবে পানির কথা বলেছিলেন সেই ডায়লগ সম্বলিত শহীদ মুগ্ধের ছবিও কিন্তু এখানে প্রদর্শন করা হবে। এছাড়া বাঙালি ঐতিহ্যের নানা ছবি এখানে প্রদর্শিত হবে। বিশেষ করে আকর্ষণীয় আরেকটা বিষয় রয়েছে, এখানে কিন্তু আতশবাজি প্রদর্শন করা হবে, সেটি ফোটানো হবে না কিন্তু ড্রোনের মাধ্যমে আতশবাজি দেখানো হবে, যে এখানে সেটা আসলে অনেক মনোমুগ্ধকর একটি পরিবেশনা হবে বলে আমাদের এখানে পক্ষ থেকে জানানো হয়েছে। আর এখানে যে এত মানুষের জমায়েত সেটি কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এখানে ব্যক্তিগত যানবাহন কিন্তু এখানে বন্ধ করে রাখা হয়েছে, সবাইকে চেকিংয়ের মধ্য দিয়ে এখানে ঢোকানো হয়েছে। তো আমার কাছে এই ছিল মানিক মে এভিনিউ থেকে ড্রোন শো এবং এই কনসার্টের খবরাখবর। জি, সেলিম মানিক, আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা শুনছিলেন মানিক মে এভিনিউ থেকে আমাদের এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মানিকের যে তথ্য, সর্বশেষ তথ্য। মানিক মে এভিনিউতে সরকারিভাবে কনসার্ট এবং ড্রোন শোর আয়োজন করা হয়েছে পহেলা বৈশাখ নববর্ষ উপলক্ষে। তো আমরা আবার আজকের আলোচনায় ফিরে আসছি। আর তো আমাদের সঙ্গে আজকে আছেন লেখক, নির্মাতা এবং সঙ্গীত পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল, এবং আছেন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা এই সময়ের খায়রুল বাশার, এবং আছেন সুমাইয়া খুশি। তো আমরা বনলতা সেন চলচ্চিত্রে ছিলাম। তো আমার একটি প্রশ্ন জানার ছিল মাসুদ হাসান উজ্জ্বলের কাছে। তো এটা যেহেতু একটি সরকারি অনুদানের চলচ্চিত্র, তো সেখানে সরকার থেকে কোনো একটি টাইম লাইন বা টাইম ফ্রেম কি দেওয়া ছিল, বা কোনো কোনো চাপ আছে এটা রিলিজের ব্যাপারে, বা কবে নাগাদ আমরা দেখতে পাবো? সরকার সাধারণত, আমি যতদূর জানি, রিলিজের ব্যাপারটা খানিকটা নির্মাতার উপরই ছাড়েন। আচ্ছা, সরকারের যে শর্ত আমাদের পূরণ করার কথা ছিল, যে সময়ে ছবিটা শেষ হওয়ার কথা ছিল এবং তাদেরকে প্রদর্শন করার কথা ছিল, এবং সেখান থেকে যে একটা এনওসি দেওয়া হয়, সেসব কাজ অনেক আগেই শেষ হয়ে গেছে, সেগুলো সময় মতোই শেষ হয়েছে ছবির। সুতরাং সরকারের যে বাধ্যবাধকতাগুলো ছিল ওগুলো মোটামুটি ইতিমধ্যেই পালিত হয়েছে। তাহলে দর্শক আমরা কবে নাগাদ দেখতে পাচ্ছি এই ছবিটি? আমরা খুব শীঘ্রই ছবিটা আসলে কবে দেখতে পাচ্ছে দর্শক, এটা খুব শীঘ্রই আসলে ঘোষণা দিব, আশা করি। হ্যাঁ, কাছাকাছি সময় দেখতে পাবে, আর বেশি দেরি হবার সম্ভাবনা কম, যদি আবার নতুন করে কিছু না বদলায়। জি জি জি, নিশ্চয়ই। তো খায়রুল বাশার, বনলতা সেনের আপনি যুক্ত হলেন কিভাবে, এবং মাসুদ হাসান উজ্জ্বলের ছবিতে তো হয়তো প্রথম কাজ ওনার সঙ্গে, তো শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল একটু ছোট্ট করে যদি বলতেন? ভাইয়ের সাথে এটা আমার দ্বিতীয় কাজ। প্রথম ফিল্ম 49 বাতাস, সেটা তো আমার থাকার সুযোগ হয়েছিল আর কি, সৌভাগ্য হয়েছিল। আর এটা ভাইয়ের সাথে আমার দ্বিতীয় কাজ। বাট এই সুযোগটা হয় এইভাবেই, ভাই ডাকলেন একদিন যে আসলে একটা
অডিশন নিব। তো গেলাম, যাওয়ার পর আমি তখনও জানি না আসলে কী নিয়ে ফিল্মটা, একটা সিকোয়েন্স দিলেন যে এটা তুমি প্লে করো। তো চেষ্টা করলাম, তারপর ভাই জানালেন যে তুমি আসো, আমরা বসি, আমার মনে হয় যে তুমি ওকে আসো আর কি এটার জন্য, তো আসো। মানে খায়রুল বাশার থেকে জীবনানন্দ দাশের যে ট্রান্সফরমেশন, মানে বয়সে যায় কোনো সমস্যা হয়নি নাকি রিয়েল এজ বা চ্যালেঞ্জ ছিলই আসলে। তো সেটা আমরা ওভারকাম করার চেষ্টা করলাম মেকআপে, প্লাস আরও যা যা বিষয় আসলে হয় যে অভিনয়ের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্যকে আসলে ক্যারি করা, এটা সেটা, সে ধরনের একটা প্রস্তুতি ছিল। এবং সেই প্রস্তুতির পিছনে সবচেয়ে ভালো ভূমিকা ছিল আসলে উজ্জ্বল ভাইয়ের। উনি বলছিলেন যে আমি এভাবে দেখতে চাচ্ছি, তার টোনটাই হবে, তার চলন এরকম হবে। সো এটা আমার জন্য একটু ইজি, আবার পুরো প্রসেসটা আসলে আমার জন্য অনেক জটিল ছিল, আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। কতদিনের প্রস্তুতি ছিল আপনার দিক থেকে এটা? আমাদের শুটের আগে আমরা প্রায় 3 মাসের মতোই বসি। হ্যাঁ, তো আমাদের স্ক্রিপ্ট রিডিং থেকে রিহার্সাল থেকে শুরু করে ইভেন এই ফিল্মের পর হয়তো আমাদের রিহার্সালের ফুটেজগুলো ছাড়া যাবে। আমাদের সবই আসলে তখনই ব্লকিং কি হবে, হ্যাঁ অভিনয় কি হবে, কারেকশনের ব্যাপারগুলো সব শুটের আগে আমাদের ছিল আর কি, প্রিপারেশনটা কমপ্লিট ছিল। তারপর অনসেটও নানা রকম সীমাবদ্ধতা থাকে, চ্যালেঞ্জ থাকে, সেগুলো তো আসলে অনসেট সলভ করে করেই আমাদের সামনে আগানো। তো এই আর কি। মানে আমার কাছে মনে হচ্ছে যে নিশ্চয়ই একটা মানে চমকপ্রদ কিছু হতে যাচ্ছে, নিশ্চয়ই আমরা সেটা দর্শক দেখতে পাবো। তো সুমাইয়া খুশি, আপনি বর্ণলতা সেনের মানে কিভাবে যুক্ত হলেন, এবং আপনি তো মানে দুটি মানে পার্ট দেখতে হয়েছে আপনাকে, তো সেটা যদি একটু বলতেন আমাদের দর্শকদের। আচ্ছা, প্রথমত আমি এই সেক্টরে একদমই ছিলাম না, একদমই পুরোপুরি নতুন। আমার এক বন্ধু ভাইয়ার সাথে কাজ করতো, উজ্জ্বল ভাইয়ের সাথে। তো ও জানতো যে আমার ফিল্মের দিকে একটু আকর্ষণ আছে বা আমি ফিল্মে কাজ করতে চাই। তো ও আমাকে অ্যাপ্রোচ করে যে যদি ফিল্মে কাজ করিস তাহলে কি হিসেবে কাজ করবে। আমি খুব স্বাভাবিকভাবে বলেছিলাম যে অভিনেত্রী, এটা আমার শখ। তো বলছে আচ্ছা ঠিক আছে, আপাতত আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দরকার। সো আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা ওই পার্টটা না হয় পরে দেখবো, আগে পিছনের পার্টটা দেখি, আগে কিভাবে এগুলো তৈরি করা হয় সেগুলো জানি। তারপরে ভাইয়ের সাথে দেখা পরিচয়, এই যে মনিয়ার সিনের কথা বলতে বলতে ভাই একদিন নিজেই হঠাৎ করে বললেন যে আচ্ছা ঠিক আছে, ঘর থেকে একটু দেখা যাক যে অডিশন নেওয়া হোক, কিছু হয় কিনা। আচ্ছা আচ্ছা, তো ওখান থেকে আর কি। ও মানে অডিশন দিয়েই তারপর নিতে হয়েছে? জি জি, অডিশন দিয়েই। না না, আমরা এই ক্যারেক্টারটা খুঁজে পাচ্ছিলাম না, অনেক স্ট্রাগল হচ্ছিল এটা নিয়ে। তো আমি মাসুদ হাসান উজ্জ্বলের কাছে আসতে চাই যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিষয়ে স্নাতক শেষ করে পেশাদার নাট্য বিজ্ঞাপন নির্মাতা হিসেবে জীবন শুরু করেন। তো এবং আপনি আবার লেখালেখিতে চলে যান। আপনার প্রথম কাব্যগ্রন্থ ছিল অর্ধেক কথা অর্ধেক একা, এবং বইমেলা সেটা বের হয় 2012 সালে। হ্যাঁ, এবং আপনার প্রথম উপন্যাস ছিল বাতাসকালের সিম্ফনি। আবার আপনার প্রথম নির্মিত টেলিভিশন কাহিনী চিত্র ছিল যান্ত্রিক ফড়িং 1। তো চিত্রশিল্পে পড়াশোনা করে বা ওখানে মনোযোগী না হয়ে আপনি লেখা নির্মাণে কেন এলেন? আমি যা যা করি এর কোনোটাকেই আমি আলাদা করে দেখি না। আচ্ছা, কিন্তু আমার মনে হয় আমি ছবিই আঁকি, মূল আসলে ছবি আঁকা। সেটার জন্য সেটার জন্য কখনো আমি সাহিত্যের আশ্রয় নিই, কখনো কাব্যের নিই, কখনো কবিতা, হ্যাঁ কখনো কবিতার, এটাই কখনো সঙ্গীতের। আচ্ছা, আমি ছবিটাই আঁকি, আসলে ছবি আঁকার চেষ্টা করি। এগুলো জাস্ট বলা যায় আলাদা আলাদা টুলস ছবি আঁকার, এটাই। তো মানে এমনিতে আপনার কোন কাজটা করতে ভালো লাগে বেশি, মানে এই পার্টগুলোর মধ্যে বা টুলসগুলোর মধ্যে কোন জিনিসটা আপনাকে বেশি টানে? আমি নিজেও অনেক ভেবেছি কোনটা বেশি টানে, আমাকে সবটাই টানে। আচ্ছা, আমি যে বিষয়ে মিনিমাম আগ্রহ বোধ না করি ওই বিষয়ে আমি কাজই করি না। আচ্ছা, সুতরাং আমি সবগুলো মিলেই এই আসলে আমাকে যখন অনেকগুলো বিষয় শুনতে আমি বিব্রতই হই। আমাকে শুধু শিল্পী বললেই হয়, মানে আমি শুধু শিল্পী হওয়ার জন্য এত পথ হাঁটা, মানে টোটাল প্যাকেজ আপনাকে বলা যাবে সবকিছু। মানে এটা তো এক ধরনের কি বলে অন্বেষণ। হ্যাঁ, তো আমি তো জানি না শিল্পের পথে আমার হাঁটাটা ঠিক হচ্ছে কিনা। তো এই পথ খুঁজতে খুঁজতে কিন্তু নানা রকম পথ তৈরি হওয়া। সুতরাং এগুলো এমন নয় যে আমি খুব ওস্তাদ লোক বিভিন্ন মাধ্যমে কাজ করছি, বিষয়টা এরকম নয়। পথ খুঁজতে খুঁজতেই এই জায়গাগুলো বের করা আসলে। আচ্ছা, এবং সবটাতেই আমি আমার জীবনের সমস্ত সময় উজাড় করে দিয়েছি। আমার অন্য কোথাও কোনো দেওয়ার মতো সময় নেই, দেইও নি কখনো।
না, এটা খুবই ভালো এবং আশার কথা। আপনি বলছিলেন যে আপনি একজন শিল্পী, এটা সবচেয়ে বড় পরিচয় আসলে একজন শিল্পীর। তো খায়রুল বাশার, আপনি এই সময়ের অত্যন্ত আমি কি বলবো যে ব্যস্ততম একজন অভিনেতা, এবং গতকালই আপনি আজকে সকালে বোধহয় শ্রীমঙ্গল থেকে শুটিং শেষ করে ফিরেছেন ঢাকায়। তো আমি যতদূর জানি যে আপনি সামনে আরও কিছু কাজ নিয়ে আসছেন, এবং তার মধ্যে অন্যতম তানভীর মোকাম্মেলের সজনবাদিয়ার ঘাট। হ্যাঁ, এবং সেই চলচ্চিত্র যুক্ত হচ্ছেন। সামনে আর কি কি ধরনের কাজ করছেন, বা এই ছবির কথাও যদি বলেন, কবে নাগাদ ছবি শুরু হবে? বা আচ্ছা, এটা মানে আমাদের নির্মাতার দিক থেকে এখনো ঘোষণা আসেনি, বা আমি জানি না কি করে আপনি জানেন। মানে কথা হচ্ছে? হ্যাঁ, কথা হচ্ছে। এটাই আমাদের কাজ, গণমাধ্যমের কাজই আসলে জানা। জি, অডিশন দিয়ে আসলাম, শুট শুরু হওয়ার কথা খুব শীঘ্রই, কিন্তু আমরা মানে মোটামুটি প্রস্তুতি ছিলাম যে শুট শুরু করব। তারপর এটা পিছিয়ে এখন এবছর শেষ দিকে যাবে আর কি, ডিসেম্বরে শুট শুরু হবে। তো সেখানে আপনি কি ধরনের চরিত্র করছেন বলা যাবে এখনই? এবং আমি জানি আপনি নাম ভূমিকায় সেখানে কাজ করছেন। জি, এতটুকুই আপাতত আমিও জানি। বাকিটা আসলে আমরা বসি, আমাদের এখনো সেভাবে বসা হয় নাই। সো আমরা বসবো, রিহার্সাল শেষ হবে, তারপর শুটে যাওয়ার কথা। সো যেহেতু পিছিয়ে যাওয়া হলো ডেটটা, সো আমরা সামনে আর কি অক্টোবর থেকে কাজটা মূলত শুরু করবো। আমরা রিহার্সাল থেকে শুরু করে স্ক্রিপ্ট রিডিং থেকে শুরু করে প্রস্তুতি যা যা দরকার সেটা। তো আপনি বলছিলেন যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছেন। জি। মানে তখন কি সঙ্গীতের নাট্যকলা কি এক সঙ্গীত ছিল তো, নাকি আলাদা? আলাদা ছিল। মানে আপনার সাবজেক্ট কি ছিল? আমি সঙ্গীতে ছিলাম, আমার মেজর ছিল ফোক। ফোক? হ্যাঁ, লোকসঙ্গীত। তার মানে আপনাকে গান গাইতে হয়েছে নাকি অন্য পড়াশোনা করতে হয়েছে? মূলত ভোকাল আসলে আমাদের। ও আচ্ছা, কিন্তু আপনাকে তো আমরা কখনো গান গাই দেখি না। টেলিভিশন নাটকের মাধ্যমে আমরা আপনাকে চিনি, এবং এখন দেখছি আপনি একটার পর একটা ফিল্ম করছেন। তো আপনি কি চলচ্চিত্রে স্থায়ী হবেন, না আমরা আপনার আরও লাইক শিল্পী হিসেবে দেখতে পাবো সামনে, সঙ্গীত শিল্পী হিসেবে? আমি গানটা চর্চা করছি এরকম না, করা হয় না, বাট ওই গুনগুন গাই, এটাই অনেকে বলে যে আমি ভালো গাই, বা আমার যেন গাই, যেন আমার গান পাওয়া যায়। বাট আমার মনে হয় যে আমার ওইদিকে পর্যাপ্ত সময় দেওয়া হয় নাই। তাছাড়া সঙ্গীত খুব ভালো আমি বুঝি না, সঙ্গীতের প্রতি বিদগ্ধতা আছে, বাট আমি খুব ভালো বুঝি বা আমি কনফিডেন্ট না। সো আমি মনে করি যে আমার হয়তো কখনো গান নিয়ে সামনে আসা খুব একটা হবে বলে আমার মনে হয়। যদি চলে আসি বা গাই, সেটা হতে পারে, সেটা আমি জানি না। মানে একাডেমিক জায়গা থেকে আপনার ধরেন মানে গবেষণার জায়গাটা কি ছিল? আমাদের মূলত ভোকাল স্টাডি ছিল আর কি। ভোকাল স্টাডি, হ্যাঁ। আর পাশাপাশি কিছু কোর্স ছিল, সেগুলো রিটেন, থিওরিক্যাল এরকম। তো গানটা মিউজিক ডিপার্টমেন্টে ঢোকার পর আমার হতাশা যেটা ছিল যে কোর্স সিস্টেমে আসলে শিল্প হয় না বা সঙ্গীত হয়। তো তখন আমি নানা সংগঠনের সাথে জড়িয়ে যাই আর কি। সেটা আপনার কালচারাল অর্গানাইজেশন বা সঙ্গীতেরই একটা ইয়ে ছিল, আমাদের গ্রুপ ছিল সেটার সাথে। তো এই চলতে চলতে, এবং মূকাভিনয় করতাম তখন, মূকাভিনয় সংগঠনের সাথে জড়াই। তো এই করতে করতে ভাবতাম যে কি করব, মানে আমি নানা রকম ভাবতে পারতাম, মানুষকে নিয়ে ভাবতে আমার খুব ভালো লাগতো। আমার আশপাশে যত মানুষ, তাদেরকে বোঝার চেষ্টা করতাম, এবং এক ধরনের এই ভেবেই ভালো দিন কেটে যেত আর কি। তো এই যে ভাবনাটা, এটা প্রকাশ করার কোনো আসলে আমার ওয়ে ছিল না। আমি খুব ভালো গাইতে পারি, লিরিক লিখতে পারি, গান দিয়ে বলতে পারি। তো এই মূকাভিনয় করতে গিয়ে আমার কাছে মনে হলো যে এটার এক ধরনের। মূকাভিনয় করেছেন কাদের সাথে, মানে কোন দলের? ঢাকা ইউনিভার্সিটি মাইম। ঢাকা ইউনিভার্সিটি মাইম। আমার মূকাভিনয় গুরু ছিলেন মীর লোকমান। ছিলেন বলতে এখনো আছেন। তো ওনার সাথে, ওনাকেই প্রথম পেয়ে বলা আর কি যে আমি মূকাভিনয় শিখতে চাই। আমাদের আপনাকে একটু থামাতে হচ্ছে, আমরা আবার মানিক মে এভিনিউতে মানে ফিরে যেতে হচ্ছে। সেখানে আমাদের ড্রোন শো শুরু হয়েছে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মেজবা হাসান। আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি।
দর্শক, আপনারা এতক্ষণ মানিক মিয়া এভিনিউ থেকে বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ লেজার শো দেখছিলেন। তো আমরা সময় খুশির কাছে আসতে চাই এই মুহূর্তে যে বনলতা সেনের কাজের অভিজ্ঞতার জায়গা থেকে যদি বলি, আপনি আসলে অভিনয় নিয়মিত হবেন নাকি মানে মানে বিহাইন্ড দ্য মানে ক্যামেরায় কাজ করবেন? মানে সামনের পরিকল্পনা কি? আমার পরিকল্পনা আসলে অভিনয়ের দিকে যাওয়ার ইচ্ছা। অভিনয়ের দিকে, আচ্ছা। জি। তার মানে আপনি এই ছবিতে কাজ করে মানে আনন্দ পেয়েছেন? জি, অবশ্যই। আচ্ছা, তো নিশ্চয়ই আমরাও চাই আপনি অভিনয় নিয়মিত হন এবং অবশ্যই বনলতা সেন আপনার মুক্তিপ্রাপ্ত প্রথম মানে অভিনীত কোনো কাজ, তাই তো? জি। মাসুদ হাসান উজ্জ্বল, আপনি অত্যন্ত কি বলবো যে প্রচুর নাটক আপনার মানে আপনার নির্মিত হয়েছে এবং এনটিভির সঙ্গে আপনার একটা দীর্ঘদিনের সম্পর্ক এবং আপনার অনেক ভালো ভালো কাজ এনটিভিতে প্রচার হয়েছে। আমার সবচেয়ে বেশি সংখ্যক কাজ এনটিভিতে। জি জি, একেবারেই তাই। তো কিন্তু দীর্ঘদিন আমরা আপনাকে নাটক নির্মাণে দেখতে পাচ্ছি, নাটকে কি ফিরবেন না আর এরকম কোনো বিষয়? নাটকে আসলে যেখান থেকে আমরা শুরু করেছিলাম এবং যেভাবে কাজ করছিলাম জি, সেই পরিবেশটা আসলে আর নেই। আচ্ছা, এখন সেটা না থাকার কারণে আবার নতুনদেরকেও তো জায়গা করে দিতে হয়। নতুন অনেক ভালো ভালো নির্মাতা এসছেন, তারা কাজ করছে, ভালো ভালো কাজ হচ্ছে। জি, তো সেটাই দেখি। আর যেহেতু এখন সিনেমার দিকে মনোযোগটা বেশি, আর জীবন তো ছোট, বাঁচবো কতদিন জানি না, সিনেমার সংখ্যা কয়টা হবে জীবদ্দশায় সেটাও জানি না। সুতরাং ভেবেছি তো অনেক চলচ্চিত্র, হ্যাঁ, আমার এরকম চিত্রনাট্যের স্তূপ আছে, সবই চলচ্চিত্রের। আচ্ছা, এখন এত তো বানিয়ে যেতে পারবো না, তো যতটা পারি ততটা সময় চলচ্চিত্রে দিতে চাই। আর সেই সাথে সঙ্গীত তো আছে, দুটোরই একই সাথে মনোযোগ দিতে গিয়ে নাটকটা আর করা হয়ে ওঠে না। জি। তো আর সেই আগ্রহটাও পাই না, সেই চাহিদা, সেই সময় এবং সেই ব্যবস্থাপনাটা সম্ভবত এখন আর নেই, ওই শৃঙ্খলাটা এখন আর নেই। হ্যাঁ, তো আপনি কি মানে পরবর্তী ছবির কথা ভেবেছেন এখন? হ্যাঁ, কাজ করছেন। হ্যাঁ, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেই চাই যে আপনি যখন 49 বাতাস করেন তার আগে আরেকটি ছবি করার আপনার পরিকল্পনা ছিল এবং আপনি সেটা বলছিলেনও, কিন্তু আপনি ওটা বাদ দিয়ে আবার 49 বাতাস করলেন। আবার বনলতা সেনের পরে আপনি মানে ইতিমধ্যে পরবর্তী ছবির কাজ শুরু করেছেন। হ্যাঁ, ওটা কাজ শুরু করেছি, বলা যায় ওটা প্রি প্রোডাকশন লেভেলে কাজ করছি। আর ওটা অনেক হাইটেক ছবি আসলে। আচ্ছা, মানে ছবিটা হাইটেক না, ছবির পেছনের ঘটনা হাইটেক। আচ্ছা, হ্যাঁ, অনেক বেশি প্রযুক্তি নির্ভর ছবি। ও, সুতরাং এটা একটা দীর্ঘ প্রস্তুতির মধ্যে দিয়ে যাচ্ছি এখন। ওটার জন্য পুরোটাই অলমোস্ট প্রযুক্তি নির্ভর। ছবিটা প্রযুক্তির না, ছবিটা মানবিক গল্পের, কিন্তু ছবির পেছনের ঘটনা প্রযুক্তি নির্ভর। এটার কাজ কবে নাগাদ শুরু হতে পারে? শুরু হয়ে গেছে, করছি আর কি। শুরু হয়ে গেছে মানে শুটিং নাকি মানে আপনার মানে চিত্রনাট্যের কাজ চলছে? না না, এটা প্রযুক্তিগত কাজ চলছে, মানে টেকনিক্যাল পার্টগুলো চলছে আর কি। হ্যাঁ, আচ্ছা, যাক। তো খায়রুল বাশার, আপনি প্রায় সবগুলো প্ল্যাটফর্মে কাজ করছেন এবং নিয়মিতভাবে। তো কোন প্ল্যাটফর্মে কাজ করে আসলে ভালো লাগে বা স্বাচ্ছন্দ্য বোধ করেন? সব প্ল্যাটফর্মে আসলে আমি কাজটাকেই এনজয় করি মতো। এটা কোন প্ল্যাটফর্মে যাচ্ছে সেটা না, আমি তখনই কাজ করি যখন এই কাজটায় আমি কিছু ইস্যু পাই বা পয়েন্ট পাই যে এই কারণে আমি কাজটা করতে চাই, তখন সেই কাজটাকে ভালোবেসেই করি। তো এটা যে প্ল্যাটফর্মই হোক, সো প্ল্যাটফর্ম বিবেচনার চেয়ে আমার কাছে ওই গল্পটা এবং ওই চরিত্রটাকে বিশ্লেষণ করার চিন্তাটাই বেশি মাথায় থাকে। তো সঙ্গীতে পড়াশোনা করে আপনি কি ভেবেছিলেন যে অভিনয়ে আপনি মানে অভিনয়কে পেশা হিসেবে নেবেন? না না, এটা কখনোই ভাবি নাই বা চিন্তাও ছিল না যে কখনো অভিনেতা হব। মানে কিভাবে হয়ে গেল? বাট ওই সঙ্গীত বিভাগে সঙ্গীতের প্রতি এক ধরনের আগ্রহ ছিল আর কি। তো আমি আমার ফ্যামিলি খুবই কনজারভেটিভ ফ্যামিলি, একটু রক্ষণশীল। তো আমার চিন্তা ছিল কখনো যদি ঘর থেকে বেরোতে পারি, মানে আমার ভাই পড়তেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো তখন বেরোতে পারলে আমি কোথাও গিয়ে গান শিখবো, এই চিন্তাটা ছিল। তো সঙ্গীত বিভাগ দেখার পর যে লোভটা হলো যে এখানে ঢুকে যাই, তাহলে আমার অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে, আমি মিউজিকটাও পারবো। তো এখানে ভর্তি হওয়ার পর যেটা বুঝলাম যে আমার কাছে মনে হচ্ছিল যে এই কোর্স সিস্টেমে আসলে মিউজিক হবে না। হ্যাঁ, সো এটা দীর্ঘ চর্চার বিষয়, এটা আসলে অনেক বোঝার বিষয়, এটা এই কোর্স পার হয়ে হয়ে গান করা হবে না, আসলে সঙ্গীতটাকে জানা হবে না। তো তখনই নানা সংগঠনের সাথে জড়িয়ে যাওয়া, মূকাভিনয় করা, থিয়েটারে জয়েন করা, তখন আমি একটা ওয়ে পেলাম যে এই জায়গায় কাজ করে বা পরিশ্রম করে আসলে আমি ক্লান্তিবোধ করি না, বরং আরও ভাবতে পারি, আরও মানে
চেষ্টার জন্য আসলে আমি উদ্গ্রীব থাকি যে এরপর আর কি বেটার করা যায়, এটাকে আর কিভাবে ভাঙা যায়, কিভাবে ভাবা যায়। তো এই ধীরে ধীরে তখন মনে হলো যে এইটা মনে হয় আমার জায়গা, যেখানে আমি স্বস্তি পাচ্ছি। জি নিশ্চয়ই। তো আজকের আমাদের হাতে একেবারেই সময় কম, তো আপনারা তিনজন এই আজকে বাংলা নববর্ষের তো ব্যস্ততম সময়ে এসছেন, এই জন্য এনটিভির পক্ষ থেকে আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। হ্যাঁ, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ভালো থাকবেন সবাই।